আসসালামু আলাইকুম। সবাইকে জেনেসিস আউটলেট পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াশোনা করব। এটা হচ্ছে আমাদের সামনে রমাদান। খুব তাড়াতাড়ি রমাদান চলে আসবে, আমরা ওই দিন 15 ডেজ এর মধ্যে। সেক্ষেত্রে ড্রাগ ম্যানেজমেন্ট, ডায়াবেটিক পেশেন্ট আমাদের দেশে অলমোস্ট 1.3 কোর, মানে 1.5 কোটির মধ্যে অলমোস্ট কাছাকাছি ডায়াবেটিস পেশেন্ট আছে। স্টাডি দেখা গেছে যে আমাদের পেশেন্টরা 80% এসে থাকে আনকন্ট্রোল। ইভেন আমার যে স্টাডি আছে সেখানে দেখলাম মোটামুটি 80% আনকন্ট্রোল। সো এই আনকন্ট্রোল ডায়াবেটিস দেখে রোজা রাখাটা একটু স্বাস্থ্যের জন্য ঝুঁকি হয়ে যায়। তো আমাদের একটা স্পেসিফিক গাইডলাইন আছে যে কাদেরকে রোজা রাখবো, কিভাবে রাখবো, কাদেরকে রাখা যাবে না, এবং স্পেসিফিক্যালি ড্রাগ অ্যাডজাস্টমেন্ট। আমি যে ডাক্তার সাদ্দাম, আমি বর্তমানে ফেসবিতে আছি, বিএমএ তে অ্যান্ড্রোক্রাইনোলজিতে। আর আমি জেনেসিসে এমআরসিপির মেন্টর হিসেবে আছি। আমরা যারা মেন্টর হিসেবে এমআরসি কাজ করি এখানে জেনেসিসে, বেসিক্যালি আমরা পার্ট 1 পার্ট 2 পেসিস সবগুলাই কভার করে থাকি। ইন্টারেস্টিং হচ্ছে আমি যে লেকচারটা আজকে আপনাদের পড়াবো সেটা কিন্তু এমআরসিপি তে এই রিসেন্ট যে ডায়েট হয়েছে 2026 সালের 28শে জানুয়ারি পরীক্ষা হয়েছে, সেখানে একটা কোশ্চেন আসছিল, ড্রাগ অ্যাডজাস্টমেন্ট ডিউরিং রমাদান। সো আমরা যেই সেশনগুলো আপনাদের নিয়ে থাকি, ফ্রি সেশনগুলা, এগুলা পরীক্ষা ওরিয়েন্টেড এবং আপনারা কোনো কোনো ভাবে কোশ্চেন পেয়ে যাবেন। সো এই মুহূর্তে আপনাদের যে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে, আমাদের একটা যে ধর্মীয় ভাবে আমাদের একটা এটা যে একটা আমরা কি বলবো, যে ধর্মীয় ভাবে আমাদের একটা পেশেন্টকে খুব ভালো ট্রিটমেন্ট একটা অপটিমাইজ করে ফেলা, যেন কোনো রিস্ক এড়ানোর জন্য। আর একটা হচ্ছে ফর এক্সাম পারপাস। তো জিনিস আউটলায়ার বেসিক্যালি এমআরসিপি নিয়ে কাজ করে। আর এমআরসিপি পরীক্ষাটা হচ্ছে যে এমআরসিপির যে মেইন পারপাসটা হচ্ছে আপনাকে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ফিজিশিয়ান বানানো। আমরা তো পড়াশোনা অনেকেই করি, বাট এই পড়াশোনার ইমপ্লিকেশন কোথায়, প্র্যাকটিক্যালি করা যায় কিনা সেটা এমআরসিপি থেকে জানা যায়। যারা মেডিসিনাল কোন ডিগ্রি নিচ্ছেন, স্পেশাল ডিপ্লোমা, এফসিপিএস, এমডি, সে তারা সবাই এমআরসিপির জন্য প্রিপারেশন নিতে পারেন। কারণ আপনার পড়াশোনার যে যে ধারা ছিল এটাকে পরিবর্তন করার, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড করা, চেম্বার ভালো করা, ওয়ার্ড ম্যানেজমেন্ট, সবগুলো এমআরসিপি খুব গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা শুরু করি। আমাদের যে ফার্স্ট যে ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে, আজকের টপিক হচ্ছে অপটিমাইজিং অ্যান্টি থেরাপি ডিউরিং রমাদান ফর সেফ ফাস্টিং। ফাস্টিং হোয়াট ইজ দ্য প্রবলেম? ফাস্টিং যদি আমরা থাকি, মানে হোয়াট ইজ দ্য হেলথ বেনিফিট? যারা আমরা ফাস্টিং থাকি, আপনারা দেখেন ইসলামিক যে আইন শাসনগুলো, যে ফাস্টিং কথা বলা আছে, সেটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার। ইভেন জাপানে এক গবেষণা দেখা গেছে ফাস্টিং করার কারণে মানুষের অটোফেজি প্রক্রিয়া বেড়ে যায়, তার ক্যান্সার সেলগুলা আলটিমেটলি কমে যায়, শরীরের মধ্যে ক্যান্সার রিস্ক কমে যায়। অটোফেজি গবেষণা করে জাপানে একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে। তো ফাস্টিং কিন্তু ইসলামের রমাদানের একটা ফাইভ পিলার, একটা ইম্পর্টেন্ট পিলার হচ্ছে ফাস্টিং। ফাস্টিং ইম্পর্টেন্টটা কি, আমি নর্মাল পার্সন হিসাবে হোক আর ডায়াবেটিক পেশেন্ট হিসাবে, সেক্ষেত্রে কিন্তু সবাই কিন্তু বোথ আর বেনিফিট ফ্রম ফাস্টিং। স্পেশালি হচ্ছে আপনার ওয়েট কমে, কিছুটা ওয়েট কমে, ইম্পর্টেন্ট ওয়েট কমে, ব্লাড প্রেশার, লিপিড সবগুলো কমে। সাথে হচ্ছে আপনাদের কগনিটিভ ফাংশন, আমাদের যে আমরা যে সবসময় মনোটোনাস কাজ করতে থাকি সবসময়, ডাক্তার স্পেশালি দিন রাত না সারাক্ষণ চেম্বার ওয়ার্ড সবকিছু মিলে হয়তো আমাদের আসলে সময় থাকে না। ফার্স্টে কি করে আপনার সেই কগনিটিভ ফাংশনটাকে ইমপ্রুভ করে, আপনার শরীরে মেটাবলিজম বাড়িয়ে ফেলে এবং আলটিমেটলি ইমপ্রুভ ইমিউনিটি আপনাকে ইমপ্রুভ করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের ব্লাড সুগার কম আসে ফাস্টিং স্টেটে। এই ফাস্টিং থাকতে গিয়ে সমস্যা হচ্ছে যাদের ডায়াবেটিস আনকন্ট্রোল। দেখেন একটা নর্মাল পেশেন্টের যখন আমরা ফাস্টিং থাকি, তখন আমাদের বডিতে গ্লাইকোজেনোলাইসিস শুরু হয়, মানে হেপাটিক গ্লুকোজ আউটপুট এসে ব্লাডে সুগার মেনটেন করে। মানে এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস প্রসেসের মাধ্যমে। এই গ্লাইকোজেনোলাইসিসের উদ্দেশ্য একটাই, টু মেনটেন ইন বিটুইন মিল ব্লাড সুগার এন্ড ফাস্টিং ব্লাড সুগার। এই প্রসেসটা নর্মাল পার্সনদের হয়ে থাকে, বাট ডায়াবেটিস পেশেন্ট তাদের কিন্তু এই প্রসেসটা কিন্তু স্বাভাবিক হয় না। কেন হয় না? কারণ আমরা জানি যখন ব্লাড সুগার লেস দেন 4 হয়ে যায়, তখন আমাদের শরীরে মোটামুটি ইনসুলিন লেভেলটা অটোনমিকলি বন্ধ হয়ে যায়। ঠিক আছে? তখন গ্লুকাগন, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, গ্রোথ হরমোন, সেই হরমোনগুলো এসে আপনার শরীরে মেনটেন করে নর্মাল ব্লাড সুগার লেভেল। বাট ডায়াবেটিস পেশেন্টের সমস্যাটা কি, তাদের কিন্তু সব ডায়াবেটিস পেশেন্ট, আগে বলা হতো টাইপ 2 মানে ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ 1 মানে ইনসুলিন ডিফেক্ট, বাট নো, বোথ আর ইনসুলিন সিক্রেটরি ডিফেক্ট। টাইপ 2 কেন হচ্ছে? ইনসুলিন রেজিস্ট্যান্স অন ব্যাকগ্রাউন্ড অফ ইনসুলিন ডিফেক্ট, যার কারণে এক সময় পরে টোটাল বিটা সেল ফেলিওর হয়। আলটিমেটলি বোথ ডায়াবেটিস টাইপ 1 টাইপ 2 দুইটা ক্ষেত্রে আমাদের চিকিৎসা কি, ইনসুলিন একটা সময় পর লাগে। তো যারা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অথবা টাইপ 1 ডায়াবেটিস, তাদের তো ইনসুলিন সিক্রেশন একেবারে মোটামুটি জিরো, তাদের মোটামুটি খুব কমে যায়, যার কারণে ইনসুলিন না থাকলে সবচেয়ে বড় সমস্যা ইনক্রিজ লাইপোলাইসিস। লাইপোলাইসিস বেড়ে যায়, দ্যাট ইনডিউস কিটোজেনেসিস, কিটোএসিডোসিস।
তাহলে ফাস্টিং ইজ ইম্পর্টেন্ট রিস্ক ফর কিটোঅ্যাসিডোসিস যদি আনকন্ট্রোল ডায়াবেটিস হয়। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। ইট ইজ এ কমন ম্যানিফেস্টেশন ইন ফাস্টিং ডিউরিং রমাদান। এই ফাস্টিংটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া খুব কমনলি হয়। তাহলে আমার ডায়েট ব্যালেন্স, ড্রাগ ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট ডিউরিং রমাদান। আর ব্লাড সুগার আনকন্ট্রোল, হাইপার হতে পারে, হাইপো হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট সাইড এফেক্ট ডিহাইড্রেশন। তো ফাস্টিং এর আগে আমরা যদি এই বিষয়ে কনসার্ন না করি যে ব্লাড সুগার ম্যানেজমেন্ট, তাহলে কি হবে? ডেভেলপ acute complication in the form of hyperglycemia, hypoglycemia, DKA and dehydration. সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা ইস্যু। হ্যাঁ, তারপর দেখেন এখন এই ফাস্টিং এরটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে? ইউ শুড টেক প্রি রামাদান অ্যাসেসমেন্ট। একটা কথা আপনাদের বলে দিই, টাইপ 2 ডিএম পেশেন্ট, আনকন্ট্রোল ডিএম, তাদেরকে অ্যাটলিস্ট 3 মাস আগে সময় দিবেন ফর ফাস্টিং, সেফ ফাস্টিং করার জন্য। কারণ একটা ক্রাইটেরিয়া হচ্ছে ফাস্টিং করার জন্য আপনার সুগার কন্ট্রোল করতে হবে, তার মানে এসবিএস 7% নিচে থাকা লাগবে। তো আপনি যদি এসবিএস 7% না 10% থাকে, তার মানে কিন্তু রিস্ক ফ্যাক্টর কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। আমাদের একটা একটু পরে আপনাদের একটা ক্যালকুলেটর দেখাবো, রিস্ক অ্যাসেসমেন্ট ক্যালকুলেটর। সেখানে কিন্তু আপনাকে এই ভ্যালুগুলো আছে। তো আমরা যদি 2 থেকে 3 মাস আগে প্রিপারেশন নেই, তাহলে হয়তো সুগারটা কন্ট্রোল আসবে, তার জন্য সেফ ফাস্টিং হবে। তাহলে আমাদের বেসিক্যালি হচ্ছে আমাদের বিফোর ফাস্টিং আমাদের মেডিকেশন অ্যাডজাস্টমেন্ট, ব্লাড সুগার কন্ট্রোল, রিস্ক ক্যাটাগরি, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, রিস্ক ক্যাটাগরি করতে হবে বিফোর রমাদান আগে। কারণ এখানে রিস্ক তো মাইল্ড, মডারেট, সিভিয়ার আছে। এই রিস্ক ক্যাটাগরি করে আপনাকে অ্যাডভাইস করতে হবে সে আদৌ কি ফাস্টিং করতে পারবে কিনা। কারণ সিভিয়ার ফাস্টিং এটা হেলথের জন্য হ্যাজার্ড। ইসলামিক ভাবে এক্সপ্লেনেশন আছে যে আপনার যে ফাস্টিং আগে নাকি আপনার হেলথ আগে, সেটা আপনারা সবাই জানেন সেই ব্যাখ্যাটা। সো আপনি আহ, আগে আপনার হেলথটাকে আপনাকে অপটিমাইজ করি, দেন গো ফর ফাস্টিং। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল প্ল্যান ম্যানেজ করতে হবে। ডায়াবেটিস কখনোই কিন্তু আমরা বইপত্রে যা পড়াশোনা করি কখনোই তা দিয়ে আপনার চিকিৎসা করতে পারবে না। ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। একটা পেশেন্টের তার ডেমোগ্রাফিক স্ট্যাটাস, তার ইকোনমিক ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তার বাসা কোথায়, ওষুধের অ্যাভেলেবিলিটি, তার ইনকাম, সবকিছু দেখে আপনাকে ড্রাগ এজ করা লাগবে। ইট শুড বি ইন্ডিভিজুয়ালাইজড। আমরা যে পড়াশোনা করি যে এই ড্রাগগুলো আগে আসবে পরে আসবে, ওরকম না। কারণ আপনাকে রোগী চিকিৎসা করতে হবে তাদের কন্ডিশনের উপরে, ঠিক আছে? আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ডায়াবেটিক সেলফ এডুকেশন। দেখেন আমাদের ডেভিডসন একটা বই লেখা আছে যে কোনো পেশেন্ট যদি মোটামুটি সেলফ এডুকেশন থাকে, 50% রোগী মোটামুটি কন্ট্রোল থাকে, 30% বাই ড্রাগ, 20% ইনসুলিন লাগে। আমাদের দেশে উল্টাটা, আমাদের সব পেশেন্ট মোটামুটি ইনসুলিন লেভেল চলে যায় আমাদের ডায়াবেটিস শুরুর আগেই। কারণ আমাদের লাইফস্টাইলটা সবাই বাদ পড়ে যায়, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে, কোনো এক্সারসাইজ করে না, যার কারণে এই ফাস্টিং এই কন্ডিশনটা কিন্তু আমাদের জন্য অ্যালার্মিং। ওকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ডিউরিং রমাদান আমরা জানেন খাবারের যে ম্যানেজমেন্টটা খুবই উল্টাপাল্টা হয়ে যায়, স্পেশালি ইফতারের সময়। একদম সুগারের ড্রিঙ্কস, স্পেশালি শরবত, তারপরে বেশি পরিমাণে যে কার্ব থাকে, বেশি প্লেন কার্ব, খেজুর, তারপর অন্যান্য মিষ্টি, এগুলো বেশি খাওয়া হয়। এই জন্য আমাদের একটা ব্যালেন্স ডায়েট মেনটেন করে দিতে হবে। কথাটা কিছুই না, সে আপনার ফাস্টিং এর আগে যেই খাবারটা খেত সেটাই আমরাকে পুরো রাত ধরে মোটামুটি একটা আমরা একটু ডিভাইডেশন করে দিব যে ক্যালোরি কখন কি হবে ঠিক করে দিব, তাহলে আর কোনো অসুবিধা হবে না। একটা হচ্ছে, তারপরে হচ্ছে ফাস্টিং এর পরে যে ট্রানজিশনটা হয় ডিউরিং ঈদ, সেই সময়টা কিন্তু আমাদের ব্লাড সুগার একটু ক্রাইসিস কিন্তু বেড়ে যায়। কারণ খাবারের অ্যাডজাস্টমেন্ট, ওষুধের অ্যাডজাস্টমেন্ট, সেগুলো ঠিক মতো হয় না। সো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এই জিনিসগুলো আমাদেরকে ফার্স্টে রিস্ক কোয়ান্টিফিকেশন করে নিতে হবে একটা পেশেন্টগুলোকে। ব্লাড সুগার অ্যাসিম্বিজি, সেলফ ব্লাড সুগার, ডায়েটারি ম্যানেজমেন্টটা, এক্সারসাইজ অ্যাডভাইস ডিউরিং ফাস্টিং। যারা তারাবি নামাজ পড়ার প্ল্যান থাকে তাদের যে 30 মিনিট 60 মিনিটের নামাজটা পড়ে, এটাকে আমরা এক্সারসাইজ কাউন্ট করে ফেলি, তাদের কিন্তু আলাদা এক্সারসাইজ করতে হয় না। আর কখনোই এটা ইফতার আগে এক্সারসাইজ করা যাবে না, করলে হাইপোর চান্স বেড়ে থাকে। যদি ইফতারি আমাদের এক্সারসাইজ করার প্ল্যান যদি তারাবি না কেউ না প্ল্যান করে, তাহলে সেক্ষেত্রে সে হয়তো বা মাগরিব নামাজ পড়ে আপনার আধা ঘন্টা হাঁটতে পারে, ঠিক আছে? ওকে। আরটা সবচেয়ে ইম্পর্টেন্ট আরটা ইস্যু হচ্ছে হোয়েন টু ব্রেক ফাস্ট। কখন সে ফাস্টিং ব্রেক করবে, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ আপনি তো মানে তার হেলথ কন্ডিশন দেখে তার ব্লাড সুগার কত আছে মনিটর করে, যখনই ব্লাড সুগার হাইপোগ্লাইসেমিয়া লেভেল চলে যাবে ফাস্টিং ব্রেক করতে হবে, ঠিক আছে? কারণ আমরা জানি ফাস্টিং যখন ব্লাড সুগার ট্রেন ডাউন তো কমতে কমতে খুব কমে গেলে চান্স ডেভেলপ নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, কনভালশন, কমা, এগুলো হওয়ার চান্স থাকে, এরিথমি স্পেশালি। হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের ডায়াবেটিস রিস্ক স্ট্রাটিফিকেশন স্কেল আছে এখানের মধ্যে। এটা হচ্ছে ডায়াবেটিস একাডেমি রমাদান, আইডিএফ ডার, আইডিএফ থেকে প্রকাশিত হয়েছে। স্কেলটা কিন্তু আপনাদের অনলাইনে ক্যালকুলেটর আছে একটা, হ্যাঁ, জাস্ট ডিআর লেখলি একটা সফটওয়্যার আছে, সেটার মধ্যে আপনি আপনি জাস্ট যখন রুগী দেখবেন চেম্বারে অথবা আপনার ওয়ার্ডে, জাস্ট আপনি কি পেশেন্টগুলোকে আপনার ক্যালকুলেটরের মধ্যে বলে দিবে যে 1 নম্বর পয়েন্ট আছে ডায়াবেটিস টাইপ এন্ড ডিউরেশন, ঠিক আছে, এটা একটা স্কোরিং সিস্টেম। 2 নম্বর পয়েন্ট আছে ডিউরেশন ডায়াবেটিস মোর দেন 10 ইয়ার্স আছে কিনা, তাদের কোনো হাইপোগ্লাইসেমিয়া আনঅ্যাওয়ারনেস, হাইপোগ্লাইসেমিয়া সিভিয়ার হাইপোগ্লাইসেমিয়া ছিল কিনা, এগুলোর স্কোপ একটা আপনি অটো বসাবেন, জাস্ট আপনি জাস্ট হিস্ট্রি নেবেন, আপনি ক্যালকুলেটরে বসাবেন মানগুলা। তারপরে গ্লাইসেমিক কন্ট্রোল স্ট্যাটাস কেমন আছে সেটা আমরা জানি, এসবিএস তে দেখতে হয়। তারপর হচ্ছে এসবিএস দেখেন কোন পেশেন্টের যদি 9% উপরে হয় তাহলে কিন্তু তার স্কোর কিন্তু 2 অটোমেটিক হয়ে যায়। রিস্ক ইম্পর্টেন্ট কেন? কারণ স্কোর টোটাল 3 উপরে হলে মোটামুটি মডারেট রিস্ক, আর 6 এর উপরে হলে সিভিয়ার রিস্ক। এই জন্য আমাদেরকে এই রিস্কটা অ্যাসেস করে আমাদেরকে মডিফাই করা লাগবে। এই জন্য আমরা বলি 3 মাস আগে আসার জন্য। মানে এসবিএস যদি আমি 9% থেকে 7% নিয়ে আসি তাহলে কিন্তু রিস্ক জিরো হয়ে গেল এখানে, ইটস মডিফাইয়েবল, ঠিক আছে। এই জন্য আমরা বলি বিফোর স্টার্টিং ফাস্টিং অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আগে আসতে হবে, কন্ট্রোল দ্য ব্লাড সুগার লেভেল। তারপর ট্রিটমেন্ট টাইপটা কি হতে পাচ্ছে, সে ও এডি পাচ্ছে না ইনসুলিন পাচ্ছে, ইনসুলিন ভাগ করা আছে, এগুলো কোনো মুখস্থ কোনো দরকারই নাই। জাস্ট আপনি স্কোরিং সিস্টেমটা আপনি ক্যালকুলেটরে অ্যাড করে দিবেন, অটোমেটিক ওরা স্কোর বলে দিবে আপনার কি অবস্থা, ব্লাড সুগার করার অভ্যাস আছে কিনা, কোনো কম্পিটিশন তার 3 মাসের মধ্যে কোনো কম্পিটিশন হয়েছে কিনা, ঠিক আছে। যদি মোটামুটি এইগুলো আমরা দেখতে পাই তাহলে আমাদের মোটামুটি এই স্কোরিংটা। তারপর হচ্ছে কোনো মেজর কার্ডিওভাস্কুলার কোনো ইভেন্ট আছে কিনা, কি কিডনি ডিজিজ আছে কিনা, স্পেশালি সিকিউরিটি আছে কিনা, প্রেগনেন্সি স্পেশালি, হ্যাঁ। তো এখন বলা হয় যে কোনো প্রেগনেন্সিতে, হ্যাঁ, আগে বলা হতো শুধু টাইপ 1 টাইপ 2 বা জিডিএম কে বাদ দেওয়া হতো, বাট এখন বলা হয় যে কোনো প্রেগনেন্সিতে স্কোর 6.5 ভেরি হাই রিস্ক, হ্যাঁ। তারপর হচ্ছে পেশেন্টের বয়স কেমন আছে, তার কগনিটিভ ফাংশন দেখতে হবে, ফিজিক্যাল লেবার ঠিক আছে কিনা তার। আর এগুলো দেখার পরে আর একটা হচ্ছে আপনার যে টপিক কোন কান্ট্রিতে আছে, কোন কোন কান্ট্রিতে যদি 16 আর বেশি ফাস্টিং থাকে তাহলে কিন্তু স্কোর 1 হয়ে যায়। এটা কিন্তু মুখস্থ করবেন না, জাস্ট এই স্কোরটা মাথায় রাখবেন। এটা আপনি পেশেন্ট চেম্বারে বসবে, ওয়ার্ডে বসবে, সেক্ষেত্রে জাস্ট আপনি ক্যালকুলেটর বের করবেন, আইডিএফ ডার ক্যালকুলেটর লেখা আছে, ওটা অপশন গুগল সার্চে চলে আসবে, ওখানের মধ্যে আপনি পয়েন্টগুলো নোট আউট করবেন। করার পরে আপনি যখনই দেখবেন যে একটা পেশেন্টের রিস্ক ফ্যাক্টর, এই যে গ্রিন মানি সেফ, যখন তাদের 0.3 পর্যন্ত, তার মানে সেফ, ফাস্টিং করতেই হবে, পেশেন্ট কোনো এখানে বাহানা দেওয়ার সুযোগ নেই। আপনি বলবেন যে আপনার ফাস্টিং ভাঙার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে ফাস্টিং করতে পারবেন, আপনার হেলথের জন্য কোনো হ্যাজার্ড নাই, ঠিক আছে। তবে হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যালেন্স ডায়েট, ডায়াবেটিস, ড্রাগ ম্যানেজমেন্ট, মনিটর, এগুলো সব করতে হবে, ঠিক আছে। ওকে, 2 নম্বর হচ্ছে মডারেট রিস্ক, যে ফিক্সড 3.5 থেকে 6 বলি আমরা। এই যদি আসে তাহলে আপনাকে মেডিকেল ইভালুয়েশন করবেন। কেন? ওই যে বললাম একটু আগে যে আপনি কিছু ফ্যাক্টর ইট ক্যান মডিফাইয়েবল, যেমন এসবিএমসি বেশি ছিল, কমাতে পারেন আপনি চাইলে। ড্রাগ পাচ্ছে ধরেন গ্লিমিপ্রাইড, এটা হচ্ছে মোর হাইপোগ্লাইসেমিক ড্রাগ, সেটাই কমিয়ে আপনি গ্লিকাজের দেন, তো সে কমে আসবে। ইনসুলিন পাচ্ছে মিক্সটার্ড, সেটাই কমিয়ে আপনি বেজল ব্লক চলে যান, সেখানেও কিন্তু কমে আসবে। এটা মেডিকেল ইভালুয়েশন, মেডিকেল অ্যাডজাস্টমেন্ট, আর হচ্ছে এসএমজি করা লাগবে। এখানে ফাস্টিং প্রেফারেবল, বাট আপনি পেশেন্টকে বলবেন যে আপনার এই রিস্ক মডিফাইবল আছে, আপনি চাইলে রোজা রাখতে পারবেন, দায়ভার আপনি নেবেন না। যেটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে হাই রিস্ক, যাদের 6.6 এর উপরে আছে, স্পেশালি প্রেগনেন্সি 6.5, তাদের ক্ষেত্রে বলা হয় যে তাদের ক্ষেত্রে ফাস্টিং শুড বি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে। ওকে, এখন ইসলামী ব্যাপার দেখেন, আমি একটা কথা বলি, এই কন্ডিশন কিন্তু অনেক রোজা রাখবে, এটা স্বাভাবিক, আমাদের মুসলিম কান্ট্রি, সেখানে রোজা সবাই রাখবে। বাট আপনি যখন তাদেরকে রিস্ক, আপনার কাজ হচ্ছে রিস্কটা অ্যাসেস করে দাও নাকি, পেশেন্টের উপর উপর আপনি ডিসিশন ছেড়ে দিবেন যে আপনি এই বছর রোজা রাখবেন কি রাখবেন না, রাখলে কতটুকু রিস্ক আছে। সো এটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন হচ্ছে ডায়াবেটিক যে মনিটরিংটা কিভাবে করবো, দেখেন এখানে টোটাল মোটামুটি 6 বেলা লেখা আছে, বাট আমরা এতবার করি না, আমরা বলি 10-5-10, হ্যাঁ, 10-5-10, সকাল 10টায়, বিকাল 5টায়, রাত 10টায়, মোটামুটি এই কটা করে করলে হয়। আর খাওয়ার স্যারি খাওয়ার পর সময় ঘুমাই থাকে, সেগুলো হয়তো বা হয় না। তো এই সুগার গুলো এখানে এই 10টা মানে হচ্ছে আপনার আফটার ব্রেকফাস্ট কাউন্ট করা হবে। আর যে বিকাল 5টায়, এটা হচ্ছে ধরায় ফার্স্ট হিসেবে কাউন্ট করা হবে আপনাকে, হ্যাঁ। এই সুগার গুলো আমরা দেখবো, ঠিক আছে। সো আমাদের এই মোটামুটি 3 বেলা দেখলে প্র্যাকটিক্যাল হবে, এখানে 6 বেলা দেখার দরকার নেই, 3 বেলা দেখলে মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, হ্যাঁ। ওকে, তারপরে আমরা আসি এখন কাকে ব্লাড সুগার ব্রেক করে ফাস্টিং কখন, এটা বলে দিতে হবে যাদের ব্লাড সুগার কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়, মানে 3.9 নিচে কমে ব্লাড সুগার কমে যায়,
অথবা সিভিয়ার হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড সুগার 60 বেশি হয়, বিকজ চান্স অফ ডেভেলপ ডিকে, হ্যাঁ, ডিহাইড্রেশন, এইচএসএস হওয়ার চান্স থাকে, হ্যাঁ। অথবা হাইপোগ্লাইসেমিক সিমটম ডেভেলপ করেছে কোন পেশেন্টটা। কি কি সিমটম আমরা জানি? অটোনমিক সিমটম কিছু আছে, নিউরোগ্লাইকোনিক সিমটম, ট্রেমলিং, সোয়েটিং, পালপিটেশন, হাঙ্গার, এগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি হাইপোগ্লাইসেমিক সিমটম, হ্যাঁ। আর হাইপোগ্লাইসেমিক যে সিমটমগুলো হয়তো আমরা জানি এক্সট্রিম থার্স্ট, পলিরেপসিয়া, নয়সা, বমিটি, অ্যাবডোমিনাল পেইন। এই কন্ডিশনগুলোতে পেশেন্ট মাস্ট বি ফাস্ট, মানে মাস্ট বি ব্রেক দ্য ফাস্ট করতে হবে, হ্যাঁ। ওকে, তো এই এখন হচ্ছে আমাদের আরেকটা ইস্যু হচ্ছে, তো রোজার সময় আমাদের ডায়েটারি ম্যানেজমেন্ট কি হবে, ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে একটা কম্পিটিশন ছিল ডিহাইড্রেশন, তার মানে আমাদের কি খেতে হবে? বেসিক্যালি বেশি করে পানি খেতে হবে, হ্যাঁ, ড্রিঙ্ক মোর ওয়াটার। বাট সবাই কিন্তু শর্ট পানি খায়, হবে না। লেবু পানি খেতে পারে, চিনি ছাড়া, লবণ খেতে পারে অল্প পরিমাণে। সুগার ডিস খাওয়া একেবারেই বন্ধ, কারণ সুগার খাওয়া মানে সুগার স্পাইক করে। সুগার স্পাইক করে কারণে কি হয়? একবার হাই পরে একবার হাইপো হয়। এটা বলে গ্লাইসেমিক ভেরিয়েবিলিটি। ইটস ভেরি ব্যাড থিং শরীরের জন্য। দেখেন, যেসব পেশেন্টের সাস্টেন হাইপারগ্লাইসেমিয়া, তাদের যে কমপ্লিকেশন হবে, আর যাদের ব্লাড সুগার কন্টিনিউয়াস ওঠানামা করে, তাদের কমপ্লিকেশন মোর হবে। কারণ এই ব্লাড সুগার যখন বাড়ে কমে, তো এগুলো কিন্তু ভাস্কুলারচারের উপরে একটা ইম্প্যাক্ট আসে, যার কারণে এন্ডোথেলিয়াল ডিসফাংশন হয়, তাদের মোর চান্স অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। এই জন্য আমরা কখনো গ্লাইসেমিক ভ্যালিডিটি হাই চাই না। কত চাই আমরা? যে ফাস্টিং এর সাথে 2 আওয়ার আফটার গ্লুকোজের ডিফারেন্স থাকবে 2 থেকে 2.5 মিলিমোল, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমাদের গ্লাইসেমিক ভ্যালিডিটি ডিফারেন্স থাকবে, ঠিক আছে, এর বেশি না। ওকে, তাহলে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, তাহলে অ্যাভয়েড সুগার ড্রিঙ্কস। তারপর হচ্ছে আমাদের ফ্যাটি ফুড খুব বেশি খাওয়া যাবে না। আর হচ্ছে হেভি ফুড স্পেশালি খেলে কি হয়, আলটিমেটলি ব্লাড সুগার জাম্প করে, সেক্ষেত্রে হেভি ফুডটা অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে, ডিউরিং ইফতার। আর ডিউরিং সোরের সময় একটু খাবার বাড়ি খাবার খাবে, রাতে ডিনারটা বেসিক্যালি সোরটা বোঝাচ্ছি আমরা, হ্যাঁ। ওকে, আর সবচেয়ে ভালো হচ্ছে ডিউরিং রামাদান কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো কমপ্লেক্স কার্বোহাইড্রেট সেগুলো খেয়ে বেটার হয়, ঠিক আছে। প্লেন কার্বোহাইড্রেট চেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেটার, যেগুলো যেমন যে রুটি খাবার থেকে লাল আটের রুটি, লাল চাল, তারপরে সে লিগিউমস গুলা, বিন গুলা, হ্যাঁ, সেগুলো বেটার। ওকে, এখন দেখেন এখানে একটা ডায়েট চার্ট আছে, যা মোটামুটি আমাদের দেশের জন্য রোগীরা ম্যাক্সিমাম 1400-1600 ক্যালোরি ফলো করে। যাদের একটু ওয়েট বেশি আছে, যাদের, আপনি এটা হিসাব করবেন অ্যাকর্ডিং টু লাইফস্টাইল। ধরেন একটা সেডেন্টারি লাইফস্টাইল আছে আমার, আপনাদের আমাদের জন্য, যেটা ওটা হচ্ছে 25 কিলো ক্যালোরি ইন্টু বডি ওয়েট। এটা হিসাব করে বের করতে হবে আপনার ক্যালোরিটা। মোটামুটি সবাই 1400-1600 মধ্যে আসে। তাহলে আমাদের এই যে ইফতারের ডাইটিংটা, বুট বোনা, পেঁয়াজু এগুলো খাবে, আর স্যালারি এগুলো দেওয়া আছে, এটা দেখে নিন। আচ্ছা, আমাদের যে আজকে মূল টপিকসটা, এটা হচ্ছে ড্রাগ অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। ওকে, এখন ড্রাগের মধ্যে সবচেয়ে কমনলি কোনটা ইউজ করি আমরা? মেটফর্মিন, ঠিক আছে। মেটফর্মিন ইউজ করার নিয়ম হচ্ছে, যারা একবেলা পেতো সেটা ইফতার সময় পাবে, ইফতারের পরে পরে পেয়ে যাবে। ডোজ অ্যাডজাস্টমেন্ট দরকার নেই, নো মডিফিকেশন। যারা 2 বেলা পেতো, আগে পেতো সকালে, রাতে, রাতে, আর এটা চলে যাবে আপনার স্যারের সময় চলে যাবে 2 বেলা। যারা 3 বেলা পায়, তাদেরটা হবে সকালে, দুপুরটা পাবে রাত্রে, বিকাল বেলা, সন্ধ্যার সময়, হ্যাঁ, ইফতারের পরে। আর রাতে ডোজ চলে যাবে স্যারির সময়। এটা এবার এমআরসি পার্ট অফ পরীক্ষা আসছে, হ্যাঁ। ওকে, তারপরে হচ্ছে যারা প্রবলেম রিলিজ পায়, যেমন মেটফর্মিন এক্সার ফর্মগুলো যারা পাচ্ছে, হ্যাঁ। এক্সার মানে কি 24 কাজ করে, তার মানে কখন দিব আমরা? এটা অবশ্যই আমরা ইফতারের সময় দিব, ঠিক আছে, এই ওষুধটা। আচ্ছা, এখন আমাদের আগাদের যে ড্রাগ গুলো আছে, যে অনেকে পায় দেখবেন, বগলি বোস, একটা ওষুধ আছে একার বোস, হ্যাঁ, বিবোস নামে পাওয়া যায়, তাদের কিন্তু কোন ড্রাগ অ্যাডজাস্টমেন্ট দরকার নাই। থায়াজল ডিনডায়ন, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি হচ্ছে পায়োগ্লিটাজোন, ডিপোর ইনহিবিটর, আর হচ্ছে শর্ট অ্যাক্টিং সালফোনিউরিয়া। এগুলোর ক্ষেত্রে কোনো নো নিড ডোজ অ্যাডজাস্টমেন্ট, এই ড্রাগগুলোর ক্ষেত্রে যেভাবে পায় সেভাবে পাবে। বাট আমাদের কনসার্ন হচ্ছে ইনসুলিন আর সালফোনিউরিয়া, যেটা লং অ্যাক্টিং। আচ্ছা, যারা একবার ইনসুলিন পেতো, বেদাল ইনসুলিন, তাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ইনসুলিনটা কখন দিব? ইফতার সময় দিয়ে দেবো আমরা, ঠিক আছে, ডিউরিং ইফতার সময়। কেন দিব ইফতার সময়? কারণ আমরা জানি যে যেগুলো বেদাল ইনসুলিন আছে, হ্যাঁ, কি কি নাম আছে? গ্লাডজিন, ডিটিমির, হ্যাঁ, এগুলো আছে। এগুলা 116 থেকে 22 ঘন্টার মধ্যে, হ্যাঁ, 18 থেকে 22 ঘন্টা কাজ করে কিছু ঘন্টা। তবে 2 ঘন্টা উইন্ডো গ্যাপ থাকে, তো তো বিফোর ইফতার যে 2 ঘন্টা থাকে, ধরেন আপনি যদি রাত 7টার সময় দিয়ে দেন, তাহলে 4টার মধ্যে মোটামুটি ওর ইফেক্ট শেষ হয়ে যাবে, 4টা 5টার মধ্যে। তার মানে 1 ঘন্টা উইন্ডো পিরিয়ড পাবে, তো সেই সময় কিন্তু সে আর হাইপার চান্স কম থাকে। বেজাল হাইপো করে না, বাট যদি পেশেন্ট
এক্সট্রিম ডায়েট করে তখন কিন্তু হাইপো করতে পারে, ঠিক আছে? সেটা ইনসুলিন কাজ করতেছে কন্টিনিউয়াসলি। এই জন্য আমাদেরকে যারা একবেলা ইনসুলিন পায় এটা কখন দিব? ইফতারের সময় দিব। যারা 2 বেলা ইনসুলিন পায়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আমরা কি করব? তাদের ক্ষেত্রে আমরা ইফতারের ডোজটা রিমেন সেম থাকবে, আর যেটা ফাস্টিং ছিল সেটা চলে যাবে তোমার সেহরির সময়। এখন সেহরির সময় কিন্তু এই ডোজটা রাখা যাবে না, আমরা একটু চেঞ্জ করতে হবে, অ্যাটলিস্ট 20 থেকে 50% ডোজ কমান লাগে। আর যারা সাফরিনের পাচ্ছে, স্পেশালি যেগুলো লং একটিন গ্লিমিপ্রাইড, এটাকে সুইচ করে ভালো, এটাকে চেঞ্জ করে আমরা সেকেন্ড জেনারেশন স্পেশালি হচ্ছে গ্লিকাজাইড, এটা একটা ভালো কাজ করে। গ্লিকাজাইড ওষুধটা, এটা হচ্ছে এমআর, এটা কোনো হাইপোগ্লাইসেমিয়া রিস্ক 0%, মোটামুটি খুবই কম। বাট গ্লিমিপ্রাইড কিন্তু এটার চেয়ে অনেক বেশি চান্স থাকে, তো বেটার টু সুইচ টু গ্লিকাজাইড এমআর। এমআর কিন্তু একবার দিলে হয়, ঠিক আছে? ওকে, তারপরে আমাদের হচ্ছে তাহলে আমাদের যে ইনসুলিন আমরা বলে দিচ্ছি এখন, যেটা লং একটিন পাচ্ছে, স্পেশালি লং একটিন ইন্টারমিডিয়েট একটি ইনসুলিন যারা পাচ্ছে ওয়ান্স ডেইলি, তাদের ক্ষেত্রে আমরা যেহেতু রোজা রাখবে, তার তো একটা 16 ঘন্টার মধ্যে একটা ফাস্টিং থাকবে, লং একটিন ড্রাগটা আমরা যে ডোজে পাচ্ছে তাদের ক্ষেত্রে আমরা 15 থেকে 30% কমাই দিব। যে ডোজটা পাচ্ছে সেই থেকে 30% পর্যন্ত কমাতে পারি আমরা। ধরেন একটা পেশেন্ট 16 পাচ্ছে, তাদেরকে আমরা 12 করে দিতে পারি, হ্যাঁ, 12 অথবা 13 করে দিতে পারি, হ্যাঁ। ওকে, আর যেটা ইনসুলিন হচ্ছে এনপিএইচ, এনপিএইচ হিউম্যান ইনসুলিন, নিউট্রাল পোটামিন হেজিড্রন, ঠিক আছে? যারা পাচ্ছে 2 বেলা পাচ্ছে যারা ইনসুলিন, তাদের ক্ষেত্রে আমরা ইফতারের সময় ডোজটা কমালাম 30%, 15 থেকে 30%, বাট ডিউরিং সেহারি ইট শুড বি হাফ অফ দ্য প্রিভিয়াস ডোজ। যা পাচ্ছিল তার অর্ধেক পাবে ডিউরিং সেহারির সময়। তার মানে কোন পেশেন্ট ধরেন আগে একটা পেশেন্টের মিক্সচার পেতো 16 + 0 + 12, তাদের ক্ষেত্রে আমরা কি করে দিলাম 12 + 0 + 6 করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুল অফ থাম, ঠিক আছে? আপনি রেজাল্ট ডোজ বাড়াবেন, বাট হাইপো করার জন্য ফার্স্ট ইয়ার ডিউরিং আমাদের সময়, ঠিক আছে? আর যেগুলো শর্ট একটিন ইনসুলিন পাচ্ছে, যাদের আহ যেটা পাচ্ছিল বিফোর ডিনার সেটা সেম থাকবে, এটা ইফতার সময় নিয়ে নেবে। আর যেটা লাঞ্চ পাচ্ছিল 3 বেলা পাচ্ছিল না, এটা ওমিট করতে হবে, এটা দরকার নেই আমাদের। কারণ আপনি ইফতার অ্যান্ড ডিনার মোটামুটি কাছাকাছি টাইম, তো ওই জন্য আমরা দুপুরে ইনসুলিন দিব না। আর যে ইনসুলিন পাচ্ছিল রাতের বেলা সেটা চলে যাবে সোরের সময়, মানে স্যারির সময়, এটাকে আমরা আপ টু 50% কমাতে পারি। তার রুল অফ থাম কি? যেগুলো শর্ট ইনসুলিন ইন্টারমিডিয়েট ইনসুলিন তাদের 50% কমাবো, যেগুলো লং ইনসুলিন তার 30% কমাবো, আপ টু 30%। ওকে, এটা হচ্ছে আপনাদের ইনসুলিন ম্যানেজমেন্টটা। এখন এটা লাগবে না, ইনসুলিন যে অ্যাডজাস্টমেন্টটা ডিউরিং রমাদান, তাহলে প্রি ইফতার লেভেল আমাদের একটা ব্লাড সুগার দেখা আছে আমাদের নিশ্চয়ই। যদি প্রি ইফতার লেভেল মানে 5 PM এ দেখুন ব্লাড সুগার, তাদের ব্লাড সুগার যদি কোনো পেশেন্টের হাইপো লেভেল চলে যায় মানে 3.9, তাহলে তাদেরকে 4 ইউনিট কমাই দিব আমরা, ঠিক আছে? তাহলে বেসাল ইনসুলিন বোলাস ইনসুলিন সবই আমাদের কমাতে হবে 4 করে। প্রি ইফতারে যদি কোনবারে একবার ইনসুলিন পায় বেসাল, অথবা বোলাস পায়, অথবা প্রিমিক্স পায়, যদি ব্লাড সুগার 5 নিচে থাকে তাহলে 2 করে কমাবো আমরা, ঠিক আছে? টার্গেট ব্লাড সুগার হচ্ছে 5 থেকে 7 প্রি ইফতার, টার্গেট হতো 5 থেকে 7 রাখা। 5-এর নিচে হলে 2 কমাবো, আর 3-এর নিচে আসলে 4 নিচে হলে আমরা 4 কমাবো। এখন 5 থেকে 7 যদি টার্গেট আমাদের, কোনো পেশেন্ট যদি 7-এর উপরে থাকে তাহলে আমাদের 2 বাড়াবো, ঠিক আছে? আর কোনো পেশেন্ট যদি ব্লাড সুগার লেভেল খুব বেশি হাই হয়, মনে হয় এটা হচ্ছে তোমার 16.7%, 7 মিলিমোল, তাদেরকে 4 বাড়াবো। এগুলো আমাদের ড্রাগ অ্যাডজাস্টমেন্ট ডিউরিং রমাদান। আমি ওই দিন পড়িয়েছিলাম আপনাদেরকে, হ্যাঁ, কারেকশন ডোজ পড়িয়েছিলাম ওই দিন একটা লেকচারের মধ্যে, হ্যাঁ, তো ওটাও কিন্তু ওইখান থেকে আসছে। অ্যাজ রুল থাম অফ রুলটা কি? যদি আপনার হাইপো হয় তাহলে 4 কমাবো, আর যদি 5-এ না হয়, 5-এ কমে তাহলে 2 কমাবো, 5 থেকে টার্গেট, 7-এর উপরে তাহলে 2 বাড়াবো, এক্সট্রিম ব্লাড সুগার বেশি হলে আমরা 4 বাড়াবো, ঠিক আছে? ওকে, এখন আমাদের ড্রাগের মধ্যে রিকমেন্ডেশন কি আছে? আমরা বলছি ম্যাটফর্মিন, অ্যাজিল টু ইনভিটর, ডিপিফিন পরে জিএলপি, এগুলো কোনো চেঞ্জ করার দরকার নেই, হ্যাঁ, এগুলো যেভাবে সেভাবে পাবে। তবে অ্যাজিল টু ইনভিটর, যেটা আমরা অ্যাম্পাগ্লাইফোজিন, এটা যদি চান্স অফ ডেভেলপ ডিহাইড্রেশন, ইউগ্লাইসেমিক ডিকে, সেই জন্য আমরা বলি ই শুড টেক উইথ লটস অফ ওয়াটার, বেশি করে পানি খেতে হবে এই সময়টা। আর 2 সপ্তাহের মধ্যে চেঞ্জ শুরু করা যাবে না, যেমন আজকে থেকে যদি চান কাউন্ট পেশেন্টকে অ্যাজিলিটি না দেয় ভালো।
কারণ তাদের রিস্ক অফ ডেভেলপ হাইপো ডিহাইড্রেশন, হাইপোটেনশন। এই জন্য আমরা নতুন শুরু করবো না। আর জিএলপি অ্যাগনিস্টও নতুন করে শুরু করা না করে ভালো। যে আগে থেকে পাচ্ছে সে আগে ওই ডোজে পাবে। হ্যাঁ, এটা বেসিক্যালি ইফতারের সব পরে পরে নিবে, ঠিক আছে। আর সালফারের মধ্যে বলা হয়েছে যে গ্লিমিপ্রাইড আর গ্লিকাজাইড মোটামুটি সেফ। আর আমি প্রেফার করি যে আমরা যে বেটার টু গিভ গ্লিকাজাইড, কারণ এটা কিন্তু হাইপোগ্লাইসিস চান্স অনেক কম। এটা এমআর ফর্মটা পাওয়া যায়, সেটা দিলে হয়েছে মোটামুটি। ওকে, তো আমাদের মোটামুটি আজকে ক্লাসের মূল মেসেজটা হচ্ছে যে ডিউরিং রমাদান আপনার মেডিসিন অ্যাডজাস্টমেন্ট, ইনসুলিন প্লাস ওএইডি। পরীক্ষার সময় কোশ্চেন আসে যে আপনার যে কোনো কোশ্চেন আসতে পারে পরীক্ষার সময়, মেটফর্মিনের কি করব, অ্যাজুটের ভিতরে কি করা যেতে পারে, জিএলপি অ্যাগনিস্ট অথবা ইনসুলিন কিভাবে চেঞ্জ করব। তো আপনাদের ইনশাল্লাহ আশা করি উপকৃত হয়েছেন আপনারা। এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ, পরীক্ষা, এক্সাম পারপাস সব জায়গায় কাজে লাগবে। তো তো আজকে আমাদের সেশন মোটামুটি এটুকু ছিল। ইনশাল্লাহ নেক্সট কোনো পরবর্তী সেশন দেখা হবে। আর আমাদের জেনেসিস যে এমআরসিপি, সেখানে আউটলেয়ারে বেসিক্যালি এমআরসি পার্ট 1 পার্ট 2 পেসিসের কাজ এখানে আহ, বিভিন্ন সুবিধা দেওয়া হয়ে থাকে। যাদের এমআরসি করার প্ল্যান থাকে, ইচ্ছুক থাকে, এই সুন্দর জিনিসগুলো জানার জন্য। আমাদের মেন্টররা অনেক এক্সপার্ট, ক্লাসের কোয়ালিটি খুব ভালো, আমাদের লেকচার শিট আছে। যারা এমআরসি করার প্ল্যান করে থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে। আপনাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা দিব। তাছাড়া আমরা যারা জেনেসিসে আছি, আমরাও কন্টিনিউস থাকি এখানে। কার কোনো এমআরসি রিলেটেড কোনো গাইডলাইন কোনো জানা থাকলে আমাদেরকে অফিসিয়ালি আসেন, অথবা ফেসবুক হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।